আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবস্থাপনা প্রথম পত্রের সবথেকে ছোট একটা চ্যাপ্টারে, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তো এক মালিকানা ব্যবসায় এই চ্যাপ্টারটা অনেক ছোট একটা চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারটা ছোট একটা চ্যাপ্টার হওয়া সত্ত্বেও কয়েকটা স্পেসিফিক টপিক আছে, যেই টপিকগুলো যদি তুমি ভালো মতো আয়ত্ত করে যাও, সেখান থেকে তোমার একটা সৃজনশীল কমন এবং সেখান থেকে তোমার 2 থেকে 3টা এমসিকিউ কমন চলে আসবে। তো চলো দেরি না করে আজকে আমরা এক মালিকানা ব্যবসার 1 নম্বর টপিকটা নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমেই আমরা টপিক 1-এ আলোচনা করব এক মালিকানা ব্যবসার ধারণা ও বৈশিষ্ট্য সম্পর্কে, যেখানে আমরা দেখব যে এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝানো হয় এবং কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা একটা এক মালিকানা ব্যবসা। তো এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই যে এক মালিকানা ব্যবসার ধারণা ও বৈশিষ্ট্য এই টপিকটা মূলত কিসের জন্য ইম্পর্টেন্ট। তো এই টপিকটা থেকে তোমার প্রচুর পরিমাণে তুমি এমসিকিউ পাবা, এই টপিকটা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ পাবা। এখান থেকে ক, খ, গ পর্যন্ত তোমার কোশ্চেন আসবে। তো তোমার এখানে বৈশিষ্ট্য থেকে মূলত এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য থেকে মূলত তোমার গ নাম্বারে কোশ্চেন আসতে পারে সৃজনশীল, যেটা আমরা কয়েকটা সৃজনশীলও সলভ করব। প্লাস এক মালিকানা ব্যবসার ধারণা থেকে মূলত তোমার ক এবং খ নাম্বারে প্রশ্ন আসবে যে এক মালিকানা ব্যবসা বলতে কি বুঝো, এবং এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য থেকেও তোমার খ নাম্বারে প্রচুর পরিমাণে কোশ্চেন আসতে পারে। তাই এই চ্যাপ্টারের প্রথম টপিকটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ টপিকটা চলো গুরুত্ব দিয়ে আমরা টপিকের কনসেপ্টটা একদম ক্লিয়ার করে ফেলি পানির মতো। হ্যাঁ, তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে এক মালিকানা ব্যবসা বলতে কি বুঝি। তো এক মালিকানা ব্যবসা বলতে কি বুঝি এটা জানার আগে আমাকে বুঝতে হবে যে আমরা ব্যবসা বলতে কি বুঝি। ব্যবসা বলতে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিকে ব্যবসা বলে। তো এটা আমরা জানি। তো এক মালিকানা ব্যবসা কি, যে একক ব্যক্তির মালিকানা থাকবে। এক মালিকানা এই শব্দটার মধ্যে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য বা এক মালিকানা ব্যবসার সংজ্ঞা দিয়ে দেওয়া আছে। এক মালিকানা মানে কি, একক ব্যক্তির মালিকানা থাকবে। হ্যাঁ, যেটা একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হবে তাকে এক মালিকানা ব্যবসা বলে। তো এখান থেকে আমার 2টা টার্ম মনে রাখতে হবে। একটা টার্ম মনে রাখলেই এনাফ, সেটা হচ্ছে একক ব্যক্তি, এবং একক ব্যক্তির মালিকানায় কি হবে, প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হতে হবে। ধরো একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত হলো কিন্তু পরিচালিত হলো অন্য ব্যক্তির দ্বারা, তাহলে কিন্তু এটা এক মালিকানায় ব্যবসা হবে না। তো একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত হতে হবে এবং একক ব্যক্তির মালিকানা দ্বারা পরিচালিত হতে হবে। ধরো তুমি কেএফসির ওনার, ধরো তোমার এলাকায় তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছো, তুমি সেটা প্রতিষ্ঠা করে তোমার তো কিছুদিন চালাতে হবে। তুমি যদি কিছুদিন না চালায় অন্য লোকদের হাতে দিয়ে দাও, তাহলে তো সেটা তোমার এক মালিকানা ব্যবসায় থাকলো না। তো মেইন কনসেপ্ট হচ্ছে এক মালিকানা ব্যবসার একক ব্যক্তি থাকবে এবং তার মালিকানায় প্রতিষ্ঠিত হতে হবে এবং পরিচালিত হতে হবে। এবং এক মালিকানা ব্যবসায়কে সবথেকে প্রাচীন এবং সহজ সংগঠন বলা হয়। এক মালিকানা ব্যবসায়কে অনেক প্রাচীন এবং সহজ সংগঠন বলা হয়। এবং এক মালিকানা ব্যবসায়ের আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ দিক আছে, যার মধ্যে প্রথম দিকটা হচ্ছে তোমার অসীম দায় থাকবে, মালিকের অসীম দায় থাকবে। অর্থাৎ ধরো ব্যবসার মালিকের মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা, ব্যবসার মালিকের মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা। হ্যাঁ, এটা হচ্ছে কি তার মূলধন, এটা হচ্ছে তার মূলধন। এখন ধরো কোনো ব্যক্তি এসে দাবি করলো যে এই ব্যবসা থেকে সে পায় হচ্ছে 2 লক্ষ টাকা, এই ব্যবসা থেকে সে পায় হচ্ছে 2 লক্ষ টাকা, এটা হচ্ছে তোমার পাওনা এই প্রতিষ্ঠানটার প্রতি। হ্যাঁ, এই প্রতিষ্ঠানটার প্রতি পাওনা। এখন তার প্রতিষ্ঠানে যদিও মূলধন 1 লক্ষ টাকা, কিন্তু ব্যক্তি যদি দাবি করে তার কাছে 2 লক্ষ টাকা পাবে এবং সে সেটা যদি আদালতের কাছে প্রমাণ করিয়ে নিতে পারে, এটা যদি আদালত কর্তৃক প্রমাণিত হয়, আদালত কর্তৃক প্রমাণিত হয়, তাহলে এই যে ব্যবসার মালিক ধরো হচ্ছে কুদ্দুস, হ্যাঁ, বা ক ধরে নিলাম, এই যে ব্যবসার মালিক ক, এই ককে 2 লক্ষ টাকা দিতে বাধ্য থাকতে হবে। কারণ এক মালিকানা ব্যবসা অসীম দায় আছে, অর্থাৎ তার যে মূলধন থাকবে সেটার ব্যতিরিক্তও তার ব্যক্তিগত সহায় সম্পত্তিও তার ব্যবসার জন্য
তার ব্যবসার অংশ হিসেবে তার ব্যক্তিগত সহায় সম্পত্তিও ব্যবহৃত হতে পারে। এখন এই 2 লক্ষ টাকা যদি আদালত কর্তৃক প্রমাণিত হয় তাহলে তার দায়টা কিন্তু অসীম হচ্ছে, অর্থাৎ তার দায়টা শুধুমাত্র তার মূলধন দ্বারা সীমাবদ্ধ থাকছে না, তার দায়টা আরও অসীম থাকছে। তো এক মালিকানা ব্যবসার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে অসীম দায় সম্পন্ন একটা সংগঠন। ঠিক আছে, তো এখন আমরা এক মালিকানা ব্যবসার ধারণা শিখলাম, যেটা হচ্ছে মূলত তোমার ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এই যে এটা তোমার ক নাম্বারে একটা কোয়েশ্চেন আসবে যে এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝো, এবং সবথেকে প্রাচীন সংগঠন কোনটা, সবথেকে প্রাচীন ও সহজ সংগঠন কোনটা, এটা হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে একটা এমসিকিউ পাবা, এখান থেকে একটা এমসিকিউ কোয়েশ্চেন পাবা, এবং এখান থেকে একটা ক নাম্বারের কোয়েশ্চেন পাবা। বোঝা গেল? এখন আসি, এক মালিকানা ব্যবসার কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। তো এক মালিকানা ব্যবসার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একক মালিকানা থাকবে। একক মালিকানা বলতে কি বোঝায়, যে একজন মাত্র ব্যক্তির অধীনে, একজন মাত্র ব্যক্তির অধীনে ব্যবসাটা পরিচালিত হবে, একজন মাত্র ব্যক্তির অধীনে ব্যবসাটা পরিচালিত হবে, এটা হচ্ছে তোমার একক মালিকানা বলতে বোঝায়। হ্যাঁ, মানে এই ব্যবসার সম্পূর্ণ স্বত্বাধিকার আমি, এর বাইরে অন্য কোনো মালিক নেই, তখন সেটাকে একক মালিকানার অধিকার বলা হয়, অধিকারী বলা হয়। যেমন একজন ব্যক্তির অধীনে যখন থাকবে এবং একজন ব্যক্তির অধীনে যখন পরিচালিত হবে ব্যবসাটা, তখন সেটাকে আমরা একক মালিকানা বলে থাকি। হ্যাঁ, তো এটা গেল। তারপরে সেকেন্ড বৈশিষ্ট্যটা হচ্ছে সহজ সংগঠন। দেখো, এক মালিকানা ব্যক্তি, এক মালিকানা সংগঠন কেন সহজ সংগঠন? এটা সহজ সংগঠন হচ্ছে কারণ এই এক মালিকানা ব্যবসা গঠন করতে কোনো প্রকার ট্রেড লাইসেন্স দরকার হয় না। ট্রেড লাইসেন্স দরকার হয় না, ট্রেড লাইসেন্স দরকার হয় না, এক মালিকানা ব্যবসার জন্য কোনো ট্রেড লাইসেন্স দরকার হয় না। অর্থাৎ ট্রেড লাইসেন্স কি, ব্যবসায় আরম্ভ করার জন্য যে বৈধ অনুমতিপত্র থাকে, অনুমতিপত্র থাকে, তাকে আমরা ট্রেড লাইসেন্স বলে থাকি। তো ট্রেড লাইসেন্স বলতে কি বোঝায়, ব্যবসা আরম্ভের, ব্যবসায় আরম্ভের বৈধ অনুমতিপত্র, বৈধ অনুমতিপত্র, এটাকে আমরা ট্রেড লাইসেন্স বলে থাকি। তো এটা সহজ সংগঠন কেন? কারণ এটা তুমি যখন তখন যেখানে সেখানে তুমি এক মালিকানা ব্যবসাটা গঠন করতে পারবা, তাই এটাকে আমরা সহজ সংগঠন বলি। এবং তুমি অল্প মূলধন দিয়ে এটা শুরু করতে পারবে, যেহেতু তোমার ক্ষুদ্র মূলধনে, নিজের মূলধনে, আত্মীয় স্বজনের দেওয়া টাকায় তুমি হুটহাট যেখানে সেখানে তুমি এই ব্যবসাটা শুরু করে দিতে পারছো, এবং এটার জন্য তোমার কোনো কর দেওয়া লাগছে না, নির্দিষ্ট কোনো ট্যাক্স দেওয়া লাগে না, নো ট্যাক্স নিডেড। হ্যাঁ, যেহেতু তোমার কোনো কর দেওয়া লাগছে না, তাই এটাকে সহজ সংগঠন বলা হয়। হ্যাঁ, তবে ট্রেড লাইসেন্স তুমি যদি সংগ্রহ করতে চাও, মানে ট্রেড লাইসেন্স তোমার দরকার হয় দুইটা জায়গায়। একটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকায় যদি তুমি ব্যবসা করো, সিটি কর্পোরেশন এলাকায় যদি ব্যবসা করো, আর যদি তোমার ব্যবসাটা পৌর এলাকার মধ্যে হয়। হ্যাঁ, পৌর এলাকার মধ্যে হয়, আর যদি সিটি কর্পোরেশনের আন্ডারে তুমি ব্যবসা করো, অর্থাৎ ঢাকার যে সিটি কর্পোরেশনগুলো আছে সেটার অধীনে যদি তুমি ব্যবসা করো, তখন তোমার ট্রেড লাইসেন্স নিয়ে থাকা ভালো। আর হচ্ছে পৌর এলাকার মধ্যে যদি তুমি ব্যবসা করতে চাও, তখন তোমার ট্রেড লাইসেন্স নিয়ে থাকা ভালো, কিন্তু ট্রেড লাইসেন্স সংগ্রহ করা বাধ্যতামূলক নয়। ট্রেড লাইসেন্স নিয়ে থাকলে ভালো, কিন্তু বাধ্যতামূলক নয়। কেন ভালো? কারণ যখন তোমার কারোর সাথে আইনি ঝামেলা লাগবে, তখন দেখবে যে ব্যবসাটা ট্রেড লাইসেন্স আছে কিনা। যদি ট্রেড লাইসেন্স থাকে, তাহলে আইনের ক্ষেত্রে সহায়তা পাবে। বোঝা গেছে? তো এটাই হচ্ছে তোমার ফ্যাসিলিটিস। তারপর হচ্ছে সীমিত মূলধন আয়তন। এই যে এটা একটা সুবিধা যে এই এক মালিকানা ব্যবসা, এটা একটা বৈশিষ্ট্য যে এক মালিকানা ব্যবসায় সবসময় মূলধনটা সীমিত হবে, যেহেতু তোমার নিজস্ব মূলধন ব্যবহার করা হচ্ছে, প্লাস আত্মীয় স্বজন থেকে নিয়ে আসা মূলধন ব্যবহার করা হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে সীমিত মূলধন। তারপরে এর আয়তনও কিন্তু সীমিত হয়, যেহেতু তোমার এর মূলধনের পরিমাণ সীমিত, তাই আয়তন হয় সীমিত। যেহেতু কম টাকা, তার মানে ছোট একটা স্পেস দিয়ে, অর্থাৎ আশেপাশে তোমার যেই ব্যবসাগুলোই দেখো না কেন, সবগুলোই কিন্তু একক মালিকানা ব্যবসা। তারপরে মালিকের অসীম দায়, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মাথায় রাখবা। মালিকের অসীম দায়, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। এক মালিকানা ব্যবসায় মালিকের ব্যবসার মূলধনের বাইরেও যে মালিকের ব্যক্তিগত সম্পত্তি ব্যবহার হতে পারে, এই যে সম্ভাবনাটা, এটাকে বলা হয়ে থাকে এক মালিকানা ব্যবসার অসীম দায়। এক মালিকানা ব্যবসার অসীম দায় কেন থাকে? কারণ এখানে মালিক একজন মাত্র ব্যক্তি, এবং এখানে তোমার মালিকের যে মূলধনটা, এই মূলধন দ্বারা
সীমাবদ্ধ না, যেহেতু এই ব্যবসাটা মালিকের নামে পরিচালিত হচ্ছে তাই এখানে মালিক এবং ব্যবসায় অভিন্ন। ঠিক আছে, মালিক এবং ব্যবসা আলাদা কোনো সত্তা না, মালিক এবং ব্যবসায়ের একই সত্তা। তাই যদি ব্যবসার নামে কেস করে তার মানে মালিকের নামে কেস হবে, কিন্তু কোম্পানি সংগঠনের ক্ষেত্রে কিন্তু ব্যবসা এবং মালিক দুইটা আলাদা সত্তা। ধরো সাকিব আল হাসান একটা কোম্পানির মালিক, হ্যাঁ, তো সাকিব আল হাসানের যদি কোনো অপরাধ থাকে তাহলে সাকিব আল হাসানকে জেলে দিবে, কোম্পানির কোনো সমস্যা হবে না। তো আবার ধরো কোম্পানিকে মামলা দিল, তখন সাকিব আল হাসানের কোনো সমস্যা হবে না। তো কোম্পানি সংগঠনের ক্ষেত্রে কৃত্রিম ব্যক্তিসত্তা থাকে সব কোম্পানির। ঠিক আছে, এখানে ব্যক্তি এবং কোম্পানি আলাদা থাকে, কিন্তু এক মালিকানার ক্ষেত্রে ব্যক্তি এবং ব্যবসা সংগঠন অভিন্ন থাকে। তো তাই যেহেতু ব্যক্তি এবং ব্যবসা সংগঠন অভিন্ন থাকে তাই ব্যবসায় মানে এক মালিকানা ব্যবসায় দায়ও কিন্তু অসীম থাকে। তো এখানে লিখে নাও, একটু নোট ডাউন করে নাও, কেন মালিকের অসীম দায় থাকে? কারণ মালিক এবং ব্যবসায়ের অভিন্ন সত্তা থাকে, মালিক ও ব্যবসায়ের অভিন্ন সত্তা থাকে, মালিক ও ব্যবসায়ের অভিন্ন সত্তা থাকে। হ্যাঁ, অভিন্ন সত্তা থাকে, মালিক এবং ব্যবসার অভিন্ন সত্তা মানে দুইটা একই। এবং এখানে যেহেতু মালিকের ব্যক্তিগত সম্পত্তি পাওনা মেটানোর জন্য ব্যবহৃত হতে পারে, তাই এখানে মালিকের অসীম দায় থাকে। হ্যাঁ, অর্থাৎ তার মূলধনের বাইরেও যে দায়টা, তার মূলধনের বাইরের যে দায়টা সেটাকেই বলা হয় অসীম দায়। হ্যাঁ, মূলধনের বাইরের দায়কে বলা হয় অসীম দায়, বাইরের দায়কে বলা হয় অসীম দায়, অসীম দায়। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? তো এতটুক মাথায় রাখবা, মালিকের অসীম দায়। এখান থেকে কিন্তু তোমার একটা কোশ্চেন আসে যে মালিকের অসীম দায় বলতে কি বুঝো, এখান থেকে তোমার খ নাম্বার কোশ্চেন আসবে বা ক নাম্বার আসতে পারে, বাট খ নাম্বার আসার পসিবিলিটিস বেশি। তারপরে একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ, এখানে মালিক যেহেতু একজন মাত্র ব্যক্তি থাকে তাই তোমার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কর্তৃত্ব মানে কি আদেশ দানের ক্ষমতা, এবং দায়িত্ব মানে কি জবাবদিহি করার বাধ্যবাধকতা। ধরো আমি তোমাকে বললাম এই তুমি এইচডব্লিউ করছো, এই যে তোমাকে বললাম তুমি এইচডব্লিউ করছো কিনা, এটা আমি কিসের থেকে বলছি? কর্তৃত্ব থেকে বলছি। আর তুমি আমাকে বলেছো যে স্যার আমি আজকে এই কয়েকটা জিনিস এইচডব্লিউ করতে পেরেছি, এটা তুমি আমাকে জবাবদিহি করছো। তাই এখানে বলেছে যে একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ থাকে মালিকের। হ্যাঁ, যেহেতু আমার নিজস্ব ব্যবসায় তাই এটার উপর আমার অথরিটি থাকবে, ফুল কন্ট্রোল থাকবে। বোঝা গেছে? তারপরে প্রত্যক্ষ সম্পর্ক, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, এমসিকিউতে প্রায় আসে। প্রত্যক্ষ সম্পর্ক বলতে বোঝানো হয় যে মেইনলি যে এখানে যেহেতু ক্রেতার সাথে মালিক সরাসরি যোগাযোগের সুবিধা পায়, ক্রেতার সাথে মালিকের একটা সরাসরি যোগাযোগ। প্রত্যক্ষ সম্পর্ক বলতে কি বোঝায়? ভোক্তার সাথে সরাসরি যোগাযোগ, ভোক্তার সাথে সরাসরি যোগাযোগ, ভোক্তার সাথে সরাসরি যোগাযোগ বোঝায় প্রত্যক্ষ সম্পর্ক। ওকে, এখন দেখো একটা মুদি দোকানে যখন একটা মানুষ কেনাকাটা করতে যায় তখন কিন্তু মুদি দোকানের মালিক বুঝতে পারে যে ক্রেতাদের কি দরকার, ভোক্তাদের কি দরকার। এটা বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা কখনোই পারে না। তো এখানে প্রত্যক্ষ সম্পর্ক থাকে মালিকদের সাথে, কর্মচারীরও এবং ভোক্তারও। তো এখানে প্রত্যক্ষ সম্পর্ক মূলত দুইটা সাইডের হচ্ছে, একটা হচ্ছে কর্মচারী এবং ভোক্তা। কর্মচারীরা ঠিকঠাক মতো কাজ করছে কিনা এটা মালিক নিজস্ব মানে মালিক কাছে থেকে দেখতে পারে। হ্যাঁ, মালিক কাছে থেকে দেখতে পারে কর্মচারীরা এবং ভোক্তারা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো এটাই মূলত প্রত্যক্ষ সম্পর্ক বোঝায় যে ক্রেতাদের সাথে এবং কর্মচারীদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ, এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের যে চাহিদাটা বা তাদের যে অসুবিধা এবং তাদের যে সুবিধা এটা সরাসরি সমাধান করার একটা স্কোপ থাকে হচ্ছে এক মালিকানা ব্যবসায়। বোঝা গেল? তারপরে মালিক ও ব্যবসা সত্তার অভিন্নতা, এটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি যে মালিক এবং ব্যবসার দুইটা একই জিনিস। ধরো মালিকের নামে মামলা দিল তার মানে ব্যবসার নামে মামলা দিল, ব্যবসার নামে মামলা দিল তার মানে মালিকের নামে মামলা দিল। কারণ এই এক মালিকানা ব্যবসায় যেহেতু কোনো আইনগত অস্তিত্ব নেই তাই এখানে মালিক ও আইনগত অস্তিত্ব নেই। যেহেতু আইনগত অস্তিত্ব নেই তাই এখানে মালিক এবং ব্যবসার সত্তা অভিন্ন থাকে। বোঝা গেল? তারপর হচ্ছে নমনীয়তা। নমনীয়তা মানে এক মালিকানা ব্যবসা ছোট ধরনের ব্যবসা হয়, আমরা
মানে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারি, অর্থাৎ সময়ের সাথে সিচুয়েশন বুঝে পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত নিতে পারি। তো এইটাকে বলা হয় নমনীয়তা। হ্যাঁ, যেমন নমনীয়তার একটা এক্সাম্পল যদি আমি দিই, নমনীয়তার আমি এক্সাম্পল যদি দিই, ধরো তোমার একটা এলাকায় তোমার খুব বেশি টি শার্টের চাহিদা আছে, টি শার্টের চাহিদা আছে। এখন তুমি টি শার্ট সেল করা শুরু করলা, কিন্তু দেখলা টি শার্ট তেমন একটা সেল হচ্ছে না। তো তুমি কারণ অনুসন্ধান করলা, তো কারণ অনুসন্ধান করে দেখলা টি শার্ট সেল হচ্ছে না এই কারণে, কারণ তুমি রং টাইমে ওই এলাকায় টি শার্ট সেল করছো। তো তুমি শীতকালে টি শার্ট সেল করতে গেছো, শীতকালে সেল হবে হুডি, তো তুমি সেল করতে গেছো টি শার্ট। কেন? কারণ তুমি শুনছো যে এলাকার মানুষজন অনেক টি শার্ট কেনে এবং টি শার্ট সবসময় পরে থাকে। তো এখন তুমি সিদ্ধান্ত নিলে যে তুমি হুডি বিক্রি করবা। এই যে তুমি হুটহাট একটা সিদ্ধান্ত নিতে পারছো এবং পরিস্থিতি অনুযায়ী তোমার সিদ্ধান্তটা পরিবর্তন করতে পারছো, এই জিনিসটাই হচ্ছে তোমার নমনীয়তা। যে পরিস্থিতি অনুযায়ী তোমার খাপ খাইয়ে চলা বা পরিস্থিতি অনুযায়ী নতুন তোমার ব্যবসায় কোনো কিছু ইনক্লুড করা বা অন্তর্ভুক্ত করা, এটাই হচ্ছে তোমার নমনীয়তা। বোঝা গেল? এটাও আসবে, এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর ক্ষেত্রে আসতে পারে, এই বৈশিষ্ট্যটা প্রায় আসে, বা এটা সিকিউ এর ক্ষেত্রেও আসতে পারে। তারপর হচ্ছে অনিশ্চিত স্থায়িত্ব। যেহেতু এটার কোনো আইনগত সত্তা নেই, যেহেতু এক মালিকানা ব্যবসায়ের কোনো আইনগত সত্তা নেই, তাই এটার স্থায়িত্ব অনিশ্চিত। অর্থাৎ যখন তখন ক্লোজ করে ব্যবসার মালিক চলে যেতে পারে। যেহেতু এটা তার ইচ্ছার উপর নির্ভরশীল এবং যেহেতু এখানের মালিক সে একজন মাত্র ব্যক্তি এবং যেহেতু এটার কোনো আইনগত অস্তিত্ব নেই, আমি যদি চাই কালকে থেকে ব্যবসা অফ করে দিতে পারবো। ঠিক আছে? তাই এটার স্থায়িত্ব মানে অনিশ্চিত স্থায়িত্ব বলতে মূলত স্থায়িত্ব মানে যখন তখন থাকতেও পারে এবং নাও থাকতে পারে, এটা বোঝায়। ওকে, তো আমাদের বৈশিষ্ট্যগুলো আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা এত সময় ধরে বোঝানোর কারণ হচ্ছে এখান থেকে তোমার ম্যাক্সিমাম এমসিকিউ চলে আসবে। তো চলো আমরা এখন এই চ্যাপ্টার রিলেটেড কিছু এমসিকিউ প্র্যাকটিস করে আসি। মালিকানার ভিত্তিতে ব্যবসায় পরিবারের সবচেয়ে প্রাচীন ধরনের ব্যবসা সংগঠন কোনটি? এটা প্রায় বোর্ড প্রশ্নে চলে আসে এটা। তো আমি বলেছি যে এখান থেকে তোমার এমসিকিউ পাবা যে সবথেকে প্রাচীন এবং সহজ প্রকৃতির সংগঠন হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তো এটার অ্যান্সার কী হবে বুঝতেই পারছো, যে এটা হবে এক মালিকানা ব্যবসায়। তারপরে কোন ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? আমরা জানি যে এক মালিকানা ব্যবসার পরিসর ছোট এবং মালিক নিজের একক এবং কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ থাকে, এবং এক্ষেত্রে মালিক যখন ইচ্ছা তখন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাই এক মালিকানা ব্যবসা যেহেতু অনেকগুলো মালিক নেই, অনেকের সাথে ডিসকাশন করারও দরকার নেই, তাই এক মালিকানা ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পাবা যে কোন ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। ওকে, ডান। কোন ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি বন্টনের সুযোগ নেই? দেখো, আমরা কি জানি যে অসীম দায় মানে কি এক মালিকানা ব্যবসার দায় যেহেতু অসীম থাকে, তার মানে ঝুঁকিটাও সব থেকে বেশি, এবং সব থেকে বেশি ঝুঁকি থাকে এক মালিকানা ব্যবসায়, সব থেকে বেশি কম ঝুঁকি থাকে কোম্পানি সংগঠনে। এটা লিখে নাও যে সবচেয়ে বেশি ঝুঁকি এক মালিকানা ব্যবসায়, এক মালিকানা ব্যবসায়। হ্যাঁ, সবচেয়ে বেশি ঝুঁকি এক মালিকানা ব্যবসায় এবং সবচেয়ে কম ঝুঁকি কোম্পানি সংগঠনে, সবচেয়ে কম ঝুঁকি কোম্পানি সংগঠনে। ওকে, কোম্পানি সংগঠন বা যৌথ মূলধনী ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়। হ্যাঁ, সবথেকে কম ঝুঁকি যৌথ মূলধনী ব্যবসায়। তো এটার অ্যান্সার হবে এক মালিকানা ব্যবসা। তো সবগুলো এক মালিকানা হবে, এটা তোমরা বুঝতে পারছো। এখানে যদি আমরা আলাদা কিছু পড়িনি তাই বুঝতে পারছি না, বাট যখন তোমরা অংশীদারি ব্যবসা সম্পর্কে জানবা, যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে জানবা, তখন কিন্তু একটু এই কোয়েশ্চেনগুলো ট্রিকি। হ্যাঁ, তো এখানে ঝুঁকি বন্টনের সুযোগ নেই, এখানে যদি বলতো আছে তাহলে হয়তো যৌথ মূলধনী ব্যবসা, বোঝা গেল, বা অংশীদারি ব্যবসা, দুইটারই অ্যান্সার হতে পারে। তারপরে দেখো, এক মালিকানা ব্যবসা গঠনে কোত্থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়? আমি কিন্তু এটা বলে দিয়েছি যে যদি সিটি কর্পোরেশন এলাকার মধ্যে হয় এবং পৌর এলাকার মধ্যে হয়, তখন সিটি কর্পোরেশন বা পৌর এলাকা থেকে চাইলে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স সংগ্রহ করা যেতে পারে, তবে ট্রেড লাইসেন্স সংগ্রহ করা বাধ্যতামূলক নয়। তো এখানে সিটি কর্পোরেশন যেহেতু নেই, তাই পৌরসভা আছে, তাই অ্যান্সার হবে খ। গেল। এক মালিকানা ব্যবসার উন্নতির অন্যতম শর্ত কি? উন্নতির ভালো মতো খেয়াল করো, উন্নতির অন্যতম শর্ত কি? তো তোমার একক মুনাফা ভোগ, এটা একটা সুবিধা।
এটার সাথে উন্নতির কোনো সম্পর্ক নেই। তুমি এককভাবে মুনাফা ভোগ করো, এটা তোমার একটা সুবিধা, এটার সাথে উন্নতির কোনো সত্য নেই। সহজ গঠন প্রণালী মানে তুমি এটা সহজভাবে যখন তখন গঠন করতে পারো, এটা একটা সুবিধা, এটার সাথে উন্নতির কোনো সম্পর্ক নেই। অবস্থানগত সুবিধা এখানে বলেই দেওয়া আছে, এটা একটা সুবিধা। স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা, এটা উন্নতির অন্যতম সত্য। এক মালিকানা ব্যবসায় যদি তোমার ব্যবসা পরিচালনার স্বাধীনতা না থাকে, এক মালিকানা তোমার একক মালিক হওয়া সত্ত্বেও, তাহলে তুমি কিন্তু উন্নতি লাভ করতে পারবা না। তাই উন্নতির অন্যতম প্রধান সত্য হচ্ছে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারার যে তোমার ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা থাকা। ওকে, এটার অ্যান্সার হবে ক। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার জ্ঞানমূলকে বোর্ড প্রশ্ন এসেছিল যে মালিকানার ভিত্তিতে ব্যবসা পরিবারের সবথেকে প্রাচীন ধরনের ব্যবসা সংগঠন কোনটি? এটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। ঠিক আছে, তারপরে এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝো, এটা তোমার অনেক বোর্ড প্রশ্ন এসেছে। তো এটার অ্যান্সার আমি দিয়েছি যে যে ব্যবসার মালিক একজন মাত্র ব্যক্তি এবং একজন মালিকই সবকিছু, তাকে এক মালিকানা ব্যবসায় বলে। তারপরে আর একটা জ্ঞানমূলক কোয়েশ্চেন এসেছে, এগুলো কিন্তু সব বোর্ড কোয়েশ্চেন। আমাদের এখানে যেই সব কোয়েশ্চেন দেওয়া আছে সব কিন্তু বোর্ড প্রশ্ন, বোর্ড প্রশ্নের বাইরে আমরা কোনো কিছু ইনক্লুড করিনি। তাই বুঝবা যেগুলো বলতেছি মাস্ট ইম্পর্টেন্ট, এবং এখান থেকে এক্সাম হলে একটা কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, মালিকের অসীম দায় কি বলছিলাম, কোয়েশ্চেন আসবে, দেখো চলে আসছে। মালিকের অসীম দায় কি? যে বিনিয়োগকৃত নিজস্ব মূলধনের বাইরেও, যেটা তোমাদেরকে বোঝালাম, নিজস্ব মূলধনের বাইরেও মালিকের দায় সৃষ্টি হকে বোঝায়। ওকে, তো অনুধাবনমূলকে দুইটা কোয়েশ্চেন আছে, যে সবচেয়ে প্রাচীন ও সহজ ধরনের ব্যবসা সংগঠন কোনটি বুঝিয়ে লেখো, এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। বলছিলাম এখান থেকে একটা অনুধাবন পাবা। তো এখানে সুন্দর মতো গুছিয়ে লিখবা যে সবথেকে সহজ ও প্রাচীন ধরনের ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা। তো এক মালিকানা ব্যবসা কাকে বলে সংজ্ঞা লিখবা প্রথম পয়েন্টে, এবং এক মালিকানা ব্যবসা বলতে কি বুঝো এবং এর বৈশিষ্ট্য কি এগুলা লিখবা সেকেন্ড পয়েন্টে। তো খ নম্বরটা সুন্দর করে দুইটা পয়েন্ট দিয়ে লিখবা। ওকে, তারপরে এখানে তোমার অ্যান্সার দিয়ে দেওয়া আছে যে সবচেয়ে প্রাচীন ধরনের ব্যবসা সংগঠন কি বুঝিয়ে লাগো। এটা এই পর্যন্ত তোমার এক পয়েন্ট হবে, এবং পরীক্ষার হলে অবশ্যই তোমার এরকম পয়েন্ট ইউজ করবা। হ্যাঁ, এরকম পয়েন্ট ইউজ করবা এবং এখান থেকে একটা গ্যাপ রেখে তারপর লাইন শুরু করবা। বোঝা গেল? এখান থেকে একটা গ্যাপ রেখে লাইন শুরু করবা। অর্থাৎ তোমরা নর্মালি খাতা ধরো, এই যে একটা খাতা, তোমরা যে কাজটা করো যে ক নাম্বার বা খ নাম্বার লেখো, এখানে একটা পয়েন্টার দাও, দিয়ে এখান থেকে লেখা শুরু করো। মানে তোমাদের সব লাইন এরকম হয়, কিন্তু প্রথম লাইনটা যদি একটু গ্যাপ রেখে এদিক দিয়ে করো এবং পরেরগুলো যদি এরকম করো, আরো বেশি সুন্দর দেখায়। বোঝা গেছে? আমার কথা বুঝতে পারতেছো? এইভাবে করলে আরো বেশি সুন্দর এবং আরো বেশি অ্যাট্রাকটিভ ভাবে তুমি তোমার খাতাটা দেখতে হবে। এবং ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনায় ভালো মার্ক তোলার উপায় হচ্ছে খাতার প্রেজেন্টেশনটা সুন্দর করা। আমি তোমাকে পড়াই দিতেই পারি, কিন্তু খাতার প্রেজেন্টেশন যদি না সুন্দর হয় তাহলে কিন্তু ব্যবস্থাপনায় তোমার মার্ক তোলা মুশকিল। এবং খাতার প্রেজেন্টেশন সুন্দর হওয়ার সাথে সাথে বইয়ের যে কিওয়ার্ডসগুলো আছে, কিওয়ার্ডসগুলো তুমি খেয়াল করবে। আমি তোমাদেরকে সবসময় কিওয়ার্ড দিয়ে পড়াই যে এক মালিকানা বলতে কি বোঝায়, একক ব্যক্তির মালিকানা, এটা হচ্ছে কিওয়ার্ডস। হ্যাঁ, যে একক মালিকানা, এই যে একক ব্যক্তির মালিকানা, জাস্ট এতটুকু মনে রাখো, বাকিটা তুমি পারবা। তারপর কি সহজ সংগঠন, এটা একটা বৈশিষ্ট্য, আমি বলছিলাম এটা মনে রাখতে, এই জন্য তোমাদের জাস্ট কিওয়ার্ডসগুলো আমি পড়াইছি এবং বাকিগুলো নিজেই কিন্তু এক্সপ্লেইন করে দিছি, তুমি নিজেই লিখতে পারবা। হ্যাঁ, তারপর হচ্ছে এর হচ্ছে সহজ প্রকৃতি, স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করা যায়। হ্যাঁ, তো এই সব কিছু কিওয়ার্ডগুলো মনে রাখলে তুমি নিজেই বানিয়ে লিখতে পারবে। বোঝা গেছে? তো তোমার জাস্ট ফোকাস থাকবে কিওয়ার্ডে, তোমার ফোকাস থাকবে। ওকে, তারপরে যাই এক মালিকানা ব্যবসার অসীম দায় বলতে কি বোঝায়, যেটা আমরা অলরেডি বলেছি যে তোমার নিজস্ব মূলধনের বাইরেও যেই দায় সৃষ্টি হওয়ার যে সম্ভাবনা, তাকে অসীম দায় বোঝায়। তো এখানে বলছে মালিকের নিজস্ব ব্যক্তিগত সকল সম্পত্তি প্রয়োজনে দায়বদ্ধ হয়, এজন্য দেউলিয়াও ঘোষিত হতে পারে। যেমন কোম্পানি সংগঠনদের শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ার মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকে। মানে একটা কোম্পানিতে ধরো কেউ 100 টাকা শেয়ার কিনলো, তার দায় ওই 100 টাকা পর্যন্তই। হ্যাঁ, কেউ এসে তার কাছে 200 টাকা দাবি করতে পারবে না। বোঝাতে পারছি আমি কথা? তারপরে কিন্তু এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে নিজস্ব মূলধন অপেক্ষা অনেক বেশি দায় সৃষ্টি হতে পারে এবং যা তার ব্যক্তিগত সকল সম্পত্তিকে দায়বদ্ধ করে। তো এটা একটা কিন্তু রিস্ক। তাই এটাই এক মালিকানা ব্যবসা কিন্তু ঝুঁকিও বেশি, দায়ও বেশি, যেমন তেমন ঝুঁকিও বেশি, ঝুঁকিও বেশি। বোঝা গেছে? বুঝতে পারছো আমার কথা? তো এইভাবে সুন্দর করে লিখবা। তারপর হচ্ছে আমরা একটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করে আসি। এখানে প্রথম দুটো কোয়েশ্চেন বাদ দাও। সবুজবাগ মোড়ে জহিরের একটি মুদি দোকান আছে, ক্রেতার চাপ অনেক হলো, তিনি 3 জন অংশীদার নিবে
মুদি দোকান সম্প্রসারণের পরিকল্পনা করেন। হ্যাঁ, 3 জন অংশীদার নিয়ে হবে। হ্যাঁ, নিয়ে দোকান সম্প্রসারণ পরিকল্পনা করেন, কিন্তু তাহেরের বন্ধু তাকে কয়েকজন কর্মচারী নিয়োগ দিয়ে ব্যবসা সম্প্রসারণের পরামর্শ দিলেন। তার পরামর্শ অনুযায়ী 2 জন কর্মচারী নিয়োগ দিয়ে ব্যবসা চালাচ্ছেন। এখন জহিরের ব্যবসাটি মালিকানার ভিত্তিতে, এখানে হবে মালিকানার ভিত্তিতে, একটু টাইপিং মিস্টেক হয়েছে, মালিকানার ভিত্তিতে ব্যবসাটি কোন ধরনের ব্যবসা সংগঠন। হ্যাঁ, তো এটা তোমরা বুঝতে পারছো, যেহেতু একজন মাত্র ব্যক্তি পার্টনার নিতে চাইছিল কিন্তু নেয়নি, কিন্তু কর্মচারী নিয়োগ দিয়ে সে ব্যবসাটা করছে, তাই বলবা যে এটা হচ্ছে মালিকানার ভিত্তিতে এক মালিকানা ব্যবসা সংগঠন। তারপরে লিখবে এক মালিকানা ব্যবসা সংগঠন বলতে কি বুঝো, এটা কিছু বৈশিষ্ট্য লিখবা। এখানে কোন কোন বৈশিষ্ট্য ম্যাচ করে, যে উদ্দীপকের জহির ক্রেতার চাপের জন্য সে পার্টনার নিয়োগ করতে চায় বা অংশীদার নিয়োগ করতে চায়, কিন্তু জহিরের বন্ধু তাকে কর্মচারী নিয়োগ দিতে বলেছেন, যেখানে কর্মচারী নিয়োগ দিয়ে ব্যবসা পরিচালনা করেন, কিন্তু একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ জহিরের কাছেই থাকে। হ্যাঁ, একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ ওই বৈশিষ্ট্য থেকে তুমি টান দিলা। তারপরে হচ্ছে তুমি প্রত্যক্ষ সম্পর্কটা টান দিতে পারো। এই যে 2টা বৈশিষ্ট্য মিলে, এই 2টা বৈশিষ্ট্য দিয়ে সুন্দর করে তুমি উদ্দীপকের সাথে ম্যাচ করবে। বোঝাতে পারছি আমি কথা? আচ্ছা, তারপরে জহিরের ব্যবসাটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তো এইটা মূলত এক মালিকানা ব্যবসায়ের ধারণা বৈশিষ্ট্য থেকে গ নম্বরটা আসছে। গ নম্বরটা হচ্ছে ধারণা ও বৈশিষ্ট্য থেকে আসছে, এবং এই ঘ নাম্বারটা হচ্ছে গুরুত্বের টপিকটা থেকে আসছে। তো গুরুত্ব টপিকটা আমরা যখন শিখবো তখন হচ্ছে এইটা তুমি অ্যান্সার করতে পারবে। তো অ্যান্সার আপাতত আমি একটা ইনজিস্ট বলে দিই যে আমরা অর্থনৈতিক উন্নয়নে কীভাবে ভূমিকা রাখতে পারে। যেহেতু এক মালিকানা ব্যবসা সহজ প্রকৃতির সংগঠন, যেখানে সেখানে গঠন করা যায়, তোমার হচ্ছে কোনো ট্যাক্স দেওয়া লাগে না, কোনো কর দেওয়া লাগে না, দেশের মানুষ স্বাবলম্বী হচ্ছে, নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতে পারছে, তার মানে দেশে বেকারত্বের সংখ্যা হ্রাস পাচ্ছে, এইভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তো গুরুত্বতে কিছু পয়েন্ট দিয়ে এই কথাগুলোই সুন্দর করে লিখে আসবা। বোঝা গেল? তো আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করলাম। আর একটা দেখো, গ নম্বরে এক মালিকানা ব্যবসায় কোন বৈশিষ্ট্যের কারণে অঙ্কুর এন্টারপ্রাইজ সফলতা লাভ করেছে। তো এখানে বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসছে, আগেরটা হচ্ছে ধারণা থেকে কোশ্চেন এসেছিল। তো অঙ্কুর এন্টারপ্রাইজ কি করে, একটা স্বনামধন্য বুটিক হাউস, এখানে প্রতিযোগিতা মোকাবেলায় প্রতিটি ভোক্তার চাহিদা অনুযায়ী বিভিন্ন উৎসবের সাথে সামঞ্জস্য রেখে পণ্য তৈরি করে, ফলে পণ্যের চাহিদা ব্যাপক। এখানে একটা জিনিস খেয়াল করো, ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন উৎসবের সাথে সামঞ্জস্য রেখে পণ্য তৈরি করে, তার মানে যখন যে চাহিদা তখন সে পণ্য প্রস্তুত করে, যেটা এক মালিকানা ব্যবসার নমনীয়তা এই বৈশিষ্ট্যটার সাথে যায়। তোমাদেরকে বলছি না, যখন যে চাহিদা সেটার সাথে সামঞ্জস্য রেখে বা মিল রেখে যে পরিবর্তন আনার যে মানসিকতা, সেটা হচ্ছে তোমার নমনীয়তা। তো এটা হচ্ছে নমনীয়তার সাথে তোমার ম্যাচ করে। তো এখানে বলবা যে এক মালিকানা ব্যবসার নমনীয়তার কারণে অঙ্কুর এন্টারপ্রাইজ সফলতা লাভ করেছে। তারপর এক মালিকানা ব্যবসা বলতে কি বুঝছো, সেকেন্ড পয়েন্টে দিবা, এবং থার্ড পয়েন্টে উদ্দীপকের সাথে নমনীয়তা কিভাবে রিলেটেড সেটা ম্যাচ করবা। বোঝা গেছে? তো এই গ নাম্বারটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য থেকে এসেছে, বৈশিষ্ট্য থেকে এসেছে। এখানে 3টা পয়েন্ট করে লিখবা, 3টা পয়েন্ট করে লিখবা, আর ঘ নাম্বারে 4টা পয়েন্ট করে লিখবা। তো উদ্যোগে এর সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করেছে, যেটা হচ্ছে এক মালিকানা ব্যবসার গুরুত্ব থেকে এসেছে, গুরুত্ব থেকে এসেছে। তো গুরুত্ব টপিকটা আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করব। হ্যাঁ, তো ওইখানে আমরা আবার প্র্যাকটিস করব। তো আশা করি তোমরা এই টপিকটা, ধারণা এবং বৈশিষ্ট্য টপিকটা সুন্দর মতো ক্লিয়ার হয়ে নিয়েছো। আশা করি এই টপিকে আর কোনো প্রবলেম নাই। তো আমরা এখন পরবর্তী টপিকে চলে যাব। তো এখন আমরা প্রথম অধ্যায়ের টপিক 2 নিয়ে আলোচনা করব। তো টপিক 2-এ আমরা শিখব এক মালিকানা ব্যবসার গুরুত্ব সম্পর্কে। তো এক মালিকানা ব্যবসার গুরুত্ব এই টপিকটা মূলত তোমার এই টপিকটা থেকে তোমার কয়েকটা এমসিকিউ আসবে, এবং এখান থেকে অবশ্যই তোমার গ নাম্বারে কোশ্চেন আসবে বা সৃজনশীলে একটা কোশ্চেন পাবা, যেটা আমরা প্রিভিয়াস যে টপিকটা যখন পড়িয়েছি তখন আমি বলেছি যে গুরুত্ব থেকেও কিন্তু 2টা সৃজনশীল চলে এসেছে। তো এটা আমরা সৃজনশীলটা আবার প্র্যাকটিস করব, কিন্তু মেইনলি মাথায় রাখবা যে এটা মূলত এমসিকিউ বেস্ট এবং গ নাম্বার বেস্ট একটা টপিক। তো চলো আমরা টপিকের কনসেপ্টটা আস্তে আস্তে মেইন পয়েন্টগুলো ক্লিয়ার করে ফেলি। তো প্রথমে আসি এক মালিকানা ব্যবসার গুরুত্ব। কেন এক মালিকানা ব্যবসাটা গুরুত্বপূর্ণ? তো দেখো, এখন কোম্পানির যুগে, এই যে এত এত তোমার কোম্পানির যুগে স্টিল কিন্তু এক মালিকানা ব্যবসায়ের সংখ্যাই বেশি, এবং 80% বেশি ব্যবসায় কিন্তু এক মালিকানা ব্যবসায়। তো শতকরা 80%-এর বেশি ব্যবসায় কিন্তু এক মালিকানা ব্যবসায়। তো এটা একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, একটু এই কোশ্চেনটা মাথায় রাখবা যে ব্যবসার মধ্যে 80%-এরও বেশি বা 85%-এরও বেশি ব্যবসায় হচ্ছে এক মালিকানা ব্যবসা সংগঠন। তো এখানে বলছে যে এত উৎপাদনের যুগে এত বড় বড় কোম্পানি হচ্ছে,
কোম্পানির যুগে প্রাচীন এবং ক্ষুদ্র প্রকৃতির যে এক মালিকানা ব্যবসা, এটা যুগের পর যুগ ধরে কম্পিটিশন বাড়ার সাথে সাথে কিভাবে টিকে আছে। তো চলো এটা কয়েকটা কারণ আছে টিকে থাকার, তো কারণগুলো আমরা হাইলাইট করে বের করি। তো এক মালিকানা ব্যবসায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যবসা সংগঠন, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, এখান থেকে একটা এমসিকিউ পাবাই। সবথেকে জনপ্রিয় ব্যবসা সংগঠন কোনটা? এক মালিকানা ব্যবসা সংগঠন। সবথেকে প্রাচীন, সহজ এবং জনপ্রিয়, এই তিনটা কথা মাথায় রাখবা। সবথেকে প্রাচীন, সহজ এবং জনপ্রিয়, এই তিনটা ব্যবসা সংগঠন হচ্ছে এক মালিকানা ব্যবসা সংগঠন। এক মালিকানা ব্যবসায় সংগঠন কেন টিকে আছে? কারণ ব্যাপকভাবে সেবা দিতে পারে। যেহেতু এটা স্বল্প মূলধন নিয়ে তৈরি হয়েছে, তাই ক্রেতাদের সাথে সরাসরি তোমার সম্পর্ক এবং শহরের কেন্দ্রস্থল থেকে গ্রামে গঞ্জে সর্বত্র গড়ে ওঠে। যেহেতু যে কোনো মানুষ যখন তখন চাইলেই এই ব্যবসা আরম্ভ করতে পারে, তাই প্লেস কোনো ম্যাটার না, ঠিক আছে? তাই এখানে ব্যাপকভাবে সেবা প্রদান করার একটা ক্ষেত্র তৈরি হয়। তাই প্রয়োজনীয় পণ্য ও সেবা সামগ্রী সহজে ভোক্তা সাধারণের হাতে তুলে দিয়ে এই ব্যবসায় ব্যাপকভাবে জনগোষ্ঠীকে সেবা প্রদান করতে পারে। অর্থাৎ তোমার যেই জনগোষ্ঠী আছে, তুমি ধরো যেখানে ব্যবসাটা আরম্ভ করেছো না কেন, ওই ব্যবসাটা তুমি যখন তখন যেখানে সেখানে তুমি চাইলে, মন চাইলে তুমি ব্যবসাটা দিতে পারবে। তোমার মন চাইলে তুমি এখন একটা দোকান দিয়ে দিতে পারবে, মুদির দোকান তোমার এলাকার পাশে, হ্যাঁ, বা তুমি মন চাইলে একটা কসমেটিক্সের দোকান দিয়ে দিতে পারবে। তাই এখানে তুমি ব্যাপকভাবে গ্রামে দাও, শহরে দাও, কোনো ফ্যাক্ট না, যেহেতু এখানে তোমার আইনগত কোনো অস্তিত্ব নেই এবং আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। তাই এটার প্রসার ব্যাপক এবং মানুষের কাছে পর্যন্ত পৌঁছে যাওয়ার ক্ষেত্রটা ব্যাপক। তাই এখানে বলেছে যে ভোক্তা সাধারণের হাতে তুলে দিয়ে ব্যবসা জনগোষ্ঠীকে ব্যাপকভাবে সেবা প্রদান করতে পারে। যেহেতু ভোক্তার কাছাকাছি থাকে, প্রত্যক্ষ সম্পর্ক থাকে, তাই ব্যাপকভাবে সেবা দিতে পারে। বোঝা গেছে? তারপরে সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধি হবে। সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধি, তো এখানে মূলত কি হয় যে একটা ব্যবসা আমি শুরু করব, তার মানে আমার অবশ্যই সঞ্চয় দরকার। তো ব্যবসার জন্য আমার অনেকে দেখবা, অনেকে হচ্ছে টাকা জমায়, টাকা জমিয়ে নিজের মূলধন থেকে বা আত্মীয় স্বজন থেকে নিয়ে তোমার ব্যবসাটা গঠন করে। তাই সঞ্চয়ের মানসিকতা তৈরি হয় এবং তোমার হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি হয়। ধরো তোমার এক এলাকার এক ছোট ভাই বিজনেস দিছে, তো তুমি বিজনেস দিছে, তুমি হয়তো বা সরাসরি থাকতে পারবা না, কিন্তু তুমি তার উপরে ইনভেস্ট করলা। ঠিক আছে ছোট ভাই, তুমি যেহেতু ব্যবসা আরম্ভ করছো, তোমাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, তুমি আমাকে 1 লক্ষ টাকাটা পরে ফেরত দিয়ে দিও, 10,000 টাকা এক্সট্রা দিবা। তো এই যে তুমি ইনভেস্ট করছো, তারও মূলধন বৃদ্ধি পেলো, তোমারও লাভ হলো 10,000 টাকা। তো এই যে সঞ্চয়ের মানসিকতা গড়ে উঠছে এবং বিনিয়োগের মানসিকতা গড়ে উঠছে, এটার কারণে এক মালিকানা ব্যবসায় স্টিল নাও অনেক বেশি জনপ্রিয়। এখানে তাই বলা হয়েছে যে চলো একটু বইয়ের ভাষায় দেখি কি বলা আছে, যে শহর এবং গ্রাম অঞ্চলের ব্যাপক জনগোষ্ঠী এরূপ ব্যবসা গড়ে তোলার জন্য তাদের ক্ষুদ্র ক্ষুদ্র যে সঞ্চয় আছে এটা একত্রিত করে ব্যবসাটা গড়ে তোলে। তাই সঞ্চয়ের মন মানসিকতা সৃষ্টি হয় এবং বিনিয়োগ এবং উৎপাদন বৃদ্ধিতে এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বোঝা গেল? তারপরে আয় ও সম্পদ বৃদ্ধি। দেখো এক মালিকানা ব্যবসা দেওয়ার কারণে তোমার কিন্তু কর্মচারীদের নিয়োগ দেওয়া লাগে, তো তাদের ইনকাম সোর্স একটা ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ তাদের আয়ের উৎস তৈরি হচ্ছে। তা আয়ও কিন্তু বৃদ্ধি হয় এবং সম্পদও বৃদ্ধি হয়। অর্থাৎ আয় রোজগারের যখন ব্যবস্থা হবে তখন তোমার বাসা বাড়ির উন্নতি হবে। যখন মানুষ আয় রোজগার বেশি হয় তখন সে আগে দেখবা কোনো সম্পত্তি টাইপ কিছু কেনে। একটা মিডল ক্লাস ফ্যামিলি বা একটা মধ্যবিত্ত ফ্যামিলি, বা আমি বড় বড় দেখে এসেছি যে আমার বাবা মা সবসময় কোনো একটা জিনিস, ধরো ফ্রিজ বা টিভি কেনার আগে থেকে প্ল্যান করতো, আচ্ছা আমরা আরও 3-4 মাস পরে আমরা একটা টিভি কিনবো, আমরা প্রতি মাসে সেভিংস থেকে এত টাকা রাখবো। তো এই যে একটা সঞ্চয়ের মানসিকতা, এই যে একটা তোমার আয় এবং সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আয় যত বৃদ্ধি পাচ্ছে সম্পদও কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? তো এটার জন্য এক মালিকানা ব্যবসায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর অধিক কর্মসংস্থান। তার দেখো নর্মালি যখন একটা কোম্পানি হয় তখন কিন্তু চাইলেই সবার কর্মসংস্থান করা পসিবল না, কিন্তু একজন মানুষ যদি চায় সে রোজগার করবে তখন সে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিতে পারে। এক্ষেত্রে কেউ কিন্তু বেকার থাকছে না। এখন বাংলাদেশে 16 কোটি মানুষ, 16 কোটি মানুষের যদি আজকে ডিসাইড করে যে কালকে থেকে আমি পান বিক্রি করব বা কালকে থেকে আমি একটা গরুর খামার দেবো, এরকম যে কোনো একটা ডিসিশন নেয়, 16 কোটি মানুষের কেউ বেকার থাকবে না। তাই এক মালিকানা ব্যবসায়ের পাওয়ারই এখানে, যে এখানে তোমার অধিকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়, যে কেউই স্বল্প পুঁজি নিয়ে যেহেতু এরূপ ব্যবসা গঠন করতে পারে এবং তাই দেশের ব্যাপক জনগোষ্ঠী এখান থেকে তোমার বেকারত্বের যে সমস্যাটা সেটা সমাধান হওয়া পসিবল হয়। ঠিক আছে? তারপরে উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র। এক মালিকানা ব্যবসায় সর্বপ্রথম
যে মানুষ যে ব্যবসা দেয় সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তো এটা একটা উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র। তোমার হচ্ছে যখন তুমি ব্যবসায় তুমি রিয়ালিটিতে বাস্তবে যখন তুমি ব্যবসা আরম্ভ করবা তখন অনেক বেশি তুমি সমস্যা ফেস করবা। তো তোমার অনেক বেশি সমস্যা থাকবে, ওই সমস্যার উপর যখন তুমি কাজ করবা তখন তোমার আস্তে আস্তে নানা বাস্তবতার মুখোমুখি হতে হতে তোমার আস্তে আস্তে দক্ষতা বৃদ্ধি পাবে। এখানে এটাই বলেছে যে দক্ষ ব্যবসায়ী হওয়ার পিছনে অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এক মালিকানা ব্যবসার মাধ্যমে ব্যবসায়ী এরকম নানা রকম অভিজ্ঞতা এবং দক্ষতা কাজে অর্জন করতে পারে, যেটা তাকে আরও বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠায় শক্তি এবং সাহস যোগায়। তো এটা হচ্ছে এক মালিকানা ব্যবসার গুরুত্ব। তো আমার পয়েন্টগুলো খেয়াল করি কি কি। ব্যাপক সেবা প্রদান, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক মালিকানা ব্যবসা কেন গুরুত্বপূর্ণ? ব্যাপকভাবে সেবা প্রদান করা সম্ভব হয়, সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধি পায়। তারপরে কি? আয় এবং সম্পদ বৃদ্ধি পায়। কি কি বৃদ্ধি পাচ্ছে? সঞ্চয় এবং বিনিয়োগ, আয় এবং সম্পদ, দুইটা জিনিস বৃদ্ধি পাচ্ছে। তারপরে কি? তোমার অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হচ্ছে। প্রশিক্ষণ ক্ষেত্র, এটা একটা উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে কাজ করছে। তো এটা হচ্ছে তোমার এক মালিকানা ব্যবসার গুরুত্ব। তারপরে সম্পদের সুষম বন্টন। সম্পদের সুষম বন্টন অর্থাৎ এক মালিকানা ব্যবসা যখন তুমি গঠন করবা তখন নর্মালি যখন একটা কোম্পানি গঠিত হয় তখন সব টাকা কিন্তু কোম্পানির মধ্যে চলে যায়। এটা একটা ক্যাপিটালিজম, একটা সমাজ ব্যবস্থা। কিন্তু যখন এক মালিকানা ব্যবসা প্রত্যেকে নিজের আলাদা আলাদা কর্মক্ষেত্র সৃষ্টি করবে তখন কিন্তু কোনো বড় কোম্পানির উপর নির্ভর করতে হয় না, বড় কারো প্রতি নির্ভরশীল থাকতে হয় না। তাই এখানে মূলত সম্পদের সুষম বন্টনটা হয়। হ্যাঁ, তো এখানে সম্পদ যেভাবে কতিপয় ব্যক্তির হাতে পুঞ্জীভূত মানে কি? একত্রিত হয়ে থাকে, সেক্ষেত্রে এই সম্ভাবনা থাকে না। অর্থাৎ যার যার যে ইনকাম সোর্সটা সে ক্রিয়েট করে নিতে পারে। তারপরে জীবনযাত্রার মান উন্নয়ন, এটা হবে মান উন্নয়ন। হ্যাঁ, মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন। মান উন্নয়ন কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়? যেহেতু আয় বৃদ্ধি পাচ্ছে, তো আয় বৃদ্ধি পেলে তার হচ্ছে ব্যয়ও বৃদ্ধি পাবে। তো ব্যয় তার মূলত মানুষ কিসের ক্ষেত্রে করে? জীবনযাত্রার ক্ষেত্রে করে, তাই না? তুমি ধরো একটু ইনকাম বাড়লো, তুমি দেখবে আগে একটা আইফোন কিনছো, তারপর একটা গাড়ি কিনছো, একটা বাইক কিনছো, তো এটা হচ্ছে তোমার লাইফস্টাইল বা এটা তোমার জীবনযাত্রা। তো এখানে মূলত বলা হয়েছে যে আয় এবং সম্পদ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে, অন্যদিকে সহজে পণ্য এবং সেবা সরবরাহ করে, যেটা জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখে। প্লাস মানে যে হচ্ছে একক মালিক থাকবে তারও জীবনের মান উন্নয়নে ভূমিকা রাখবে। তাই বলা যায় মানুষের অভাব পূরণে প্রতিনিয়ত ব্যবসা যে সেবা দিয়ে চলেছে তাতে এই এক মালিকানা ব্যবসা একটা বড় ধরনের ভূমিকা রাখে। তো এই ছিল তোমার পয়েন্টগুলা। তো এখন আমরা এখান থেকে একটা অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে যে এক মালিকানা ব্যবসা অধিক জনপ্রিয় কেন? অধিক জনপ্রিয় কেন? কারণ হচ্ছে এটার তোমার গঠন প্রকৃতি সহজ, এখানে তোমার উপযুক্ত ক্ষেত্র আছে, অধিকভাবে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধি পায়। অর্থাৎ যে গুরুত্বগুলো আছে, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি, হ্যাঁ বৃদ্ধি, তারপর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, তারপর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন, যাত্রার মান উন্নয়ন, হ্যাঁ মান উন্নয়ন। তো এইগুলো হচ্ছে গুরুত্বগুলো পয়েন্ট আকারে রেখে দেবা। তাই বলবা যে এই যে সুবিধাগুলো থাকার কারণে এক মালিকানা ব্যবসা এখনো জনপ্রিয়। বোঝা গেল? তো এখানে তোমার অ্যান্সার দিয়ে দেওয়া আছে। প্রথমে এক মালিকানা ব্যবসা কাকে বলে, প্রথম পয়েন্টে এটা লিখবা। তারপরে সুবিধাগুলো বলবা যে স্বল্প মূলধন, তারপরে যে কোনো স্থানে সহজে ব্যবসা আরম্ভ করতে পারে, সহজে পরিচালনা করতে পারে, এগুলো হচ্ছে তোমার জনপ্রিয়। হ্যাঁ, এগুলো এই কারণে তোমার জনপ্রিয়, এগুলো হচ্ছে গুরুত্বগুলো লিখে দিবা। এখন এখান থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আসছে, ওই যে আগের সৃজনশীল প্রশ্নটাই আমরা ঘ নম্বরে বলছিলাম যেটা গুরুত্ব থেকে আসছে। তো গুরুত্বের যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো লিখে দিবা যে তার পরামর্শ অনুযায়ী 2 জন কর্মচারী নিয়োগ দিয়ে ব্যবসা চালাচ্ছে। এখানে বলছে অর্থনৈতিক উন্নয়নে কী কী ভূমিকা রাখতে পারে। তো লিখবা যে কর্মসংস্থান সৃষ্টি করে, সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধি করে, হ্যাঁ, তারপরে সহজ প্রকৃতি, পরিচালনা সহজ। তো যতগুলো গুরুত্বের পয়েন্টগুলো ছিল, পয়েন্টগুলো সুন্দর করে লিখে দিবা। আগে হচ্ছে প্রথমে লিখবা যে জহিরের ব্যবসাটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যার যৌক্তিকতা নিচে আলোচনা করা হলো, একটা পয়েন্ট। খ নম্বরে লিখবা যে এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝো। গ নম্বরে এক মালিকানা ব্যবসার গুরুত্বের যে পয়েন্টগুলো ওটা লিখবা। হ্যাঁ, অর্থাৎ মানে 3 নম্বর পয়েন্টে, গ নম্বরে বলতেছি, সরি 3 নম্বর পয়েন্টে, প্রথম পয়েন্টে লিখবা যে অর্থনৈতিক উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যার যৌক্তিকতা নিচে আলোচনা করা হলো। তারপরে 2 নম্বর পয়েন্টে লিখবা এক মালিকানা ব্যবসা বলতে কি বুঝো। 3 নম্বর পয়েন্টে এক মালিকানা ব্যবসার গুরুত্বের যে পয়েন্টগুলো আছে ওগুলো লিখবা এবং সেটা তুমি এটার সাথে রিলেট করবা, উদ্দীপকের সাথে রিলেট করবা। এবং 4 নম্বরের পয়েন্টে লিখবা সুতরাং উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে জহিরের ব্যবসাটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এটাই গেল, ডান। এগুলো সৃজনশীল। তো এখানে আরেকটা আছে যে কেন কোন সুবিধা থাকে ব্যবসাটি দ্রুত এগোচ্ছে। এখানে বলছে যে আজকাল ছাত্রদের সব কাজে ইন্টারনেট ভিত্তিক এবং ক্রমবর্ধমান চাহিদা রয়েছে, তাই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে দিলেন। এই যে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিলেন, এটা হচ্ছে বৈশিষ্ট্য থেকে কোশ্চেন এসেছে, অর্থাৎ এটা হবে নমনীয়তার কারণে সে তার প্রতিষ্ঠানটি দ্রুত এগোচ্ছে, অর্থাৎ চাহিদা বুঝে ব্যবসায় সামঞ্জস্যতা অর্জন করে নিচ্ছে। তো এটা হচ্ছে বৈশিষ্ট্য থেকে আসছে। আর এখানে বলছে যে একজন এক মালিকানা কারবারের মালিক সহজে চাহিদা যোগানের সামঞ্জস্য বিধান, তুমি কি একমত? একজন এক মালিকানা কারবারের মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে, তুমি কি একমত? তুমি বলবা যে হ্যাঁ, চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে, আমি একমত। তারপরে লিখবা যে কেন একমত। চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে, তারপর সুবিধাগুলো লিখবা, বৈশিষ্ট্যগুলো লিখবা। এতে একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ থাকে, সহজ গঠন, সহজ প্রকৃতি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এটা গুরুত্ব এবং বৈশিষ্ট্য তোমার মিলিয়ে লিখতে হবে, বোঝা গেছে? গুরুত্ব এবং বৈশিষ্ট্য ম্যাচ করে লিখতে হবে। তো এভাবে 4টা পয়েন্ট তুমি লিখবা। আর এটা তোমার অবশ্যই এইচডব্লিউ থাকবে, আমাদের যে প্র্যাকটিসগুলো থাকবে ওগুলো অবশ্যই তোমরা এইচডব্লিউ করে রাখবা, ঠিক আছে? আমি তোমাদেরকে জাস্ট জিস দিয়ে দিয়েছি, ওইভাবে তোমরা লিখে নিবা। এটা তোমার এইচডব্লিউ থাকলো। এবং টপিক 2, এই টপিকটা থেকে তোমরা বুঝে গিয়েছো যে এখানে গ এবং ঘ নাম্বারে তোমার কোশ্চেন আসবে। তো আজকের টপিক এই পর্যন্ত, এখন আমরা পরবর্তী টপিকে চলে যাব। তো এখন আমরা অধ্যায় 1-এর 3 নম্বর টপিক নিয়ে আলোচনা করব। তো 3 নম্বর টপিকে আমরা শিখব এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলো কি কি। তো এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র, এই টপিকটা মূলত ইম্পর্টেন্ট তোমার এমসিকিউ এর জন্য। এখান থেকে তোমার এমসিকিউ কোয়েশ্চেন অবশ্যই থাকবে, এবং এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র থেকে ক্ষেত্র বিশেষে তোমার গ নম্বরের কোয়েশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, তবে এটা মূলত এমসিকিউ বেসড একটা টপিক এবং এখান থেকে ক নম্বরেও কোয়েশ্চেন আসতে পারে, জ্ঞানমূলক কোয়েশ্চেন দু একটা আসে। তো চলো আমরা ক্ষেত্রগুলো দেখে নিই, এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলো দেখে নিই। তো প্রথমে আসি যে পচনশীল পণ্য, অর্থাৎ আমরা যখন বাজারে যাই তখন আমরা বুঝতে পারি যেসব তরি তরকারি, শাকসবজি, মাছ যাই আছে যেগুলো পচনশীল, হ্যাঁ, মাছ, শাকসবজি, হ্যাঁ, আলু, এগুলো কি পচনশীল দ্রব্য। তো পচনশীল দ্রব্য এটা মূলত এক মালিকানা ব্যবসার অন্যতম একটা উপযুক্ত ক্ষেত্র। তো নর্মালি এক মালিকানা ব্যবসায় পচনশীল দ্রব্য, অর্থাৎ আমরা আশেপাশের বাজারে যেসব দ্রব্য দেখবা প্রতিদিন বাজার নিয়ে বসে, মাছ, তরি তরকারি, শাকসবজি, আলু, হ্যাঁ, এগুলো হচ্ছে পচে যায়, সময়ের সাথে সাথে পচে যায়। তো নিত্য প্রয়োজনীয়, মেইন কথা পচনশীল দ্রব্য বলতে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো সেগুলো হচ্ছে পচনশীল পণ্যের মধ্যে পড়ে। তো মাছ, শাকসবজি, আলু এগুলো হচ্ছে তোমার পচনশীল দ্রব্যের মধ্যে পড়ে। তারপর হচ্ছে কি খুচরা মুদির দোকান। তো খুচরা মুদির দোকানে আমরা কি কি কিনতে পারি? সব কিছুই, যেমন বিস্কুট, হ্যাঁ, তারপরে চিপস, তারপরে অর্থাৎ আমাদের যে দ্রব্য সামগ্রী লাগে, হ্যাঁ, এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যা দরকার হয়। তোমরা জানো মুদির দোকানে কি কি বিক্রি হয়, সেটা আমার আলাদা করে বুঝিয়ে বলার দরকার পড়বে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, সেটা প্রতিদিনের জন্য যা লাগে সেটাই হচ্ছে তোমার এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র। অর্থাৎ মুদির দোকান পচনশীল পণ্য, অর্থাৎ আমরা প্রতিদিন সকালবেলা বের হয়েই চোখের সামনে যা দেখি, অর্থাৎ মুদির দোকান এবং বাজার যা দেখি সেগুলোই কি তোমার এক মালিকানা ব্যবসায়। তারপরে সীমিত চাহিদার পণ্য। তো সীমিত চাহিদার পণ্য কি কি? সীমিত চাহিদার পণ্য মানে হচ্ছে তোমার কিন্তু ভাত সব জায়গায় বিক্রি করে না, এবং সবাই ভাত খায়ও না। তো এই পণ্যগুলো চাহিদা আছে তবে সীমিত, যেমন হচ্ছে তোমার হোটেল, রেস্টুরেন্ট, হ্যাঁ, হোটেল রেস্টুরেন্ট এগুলো হচ্ছে সীমিত চাহিদার পণ্য। হোটেল রেস্টুরেন্ট সীমিত চাহিদার পণ্যর ক্ষেত্রে তোমার এটা কি ধরনের ব্যবসায়? মূলত এক মালিকানা ব্যবসায় উপযুক্ত। যেমন হচ্ছে হোটেল এবং রেস্টুরেন্ট। স্বল্প মূলধনের প্রয়োজন।
মানে স্বল্প মূলধন যেখানে দরকার সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসার জন্য উপযুক্ত ক্ষেত্র। যেমন হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্পের যেসব তোমার পণ্য দ্রব্য আছে, যেমন হচ্ছে তোমার টুপি বিক্রি করে, তারপরে হচ্ছে জায়নামাজ বিক্রি করে, হ্যাঁ জায়নামাজ বিক্রি করে, অর্থাৎ হাতের কাজের জিনিসপত্র, হাতের কাজের জিনিসপত্র, পুতুল, হাতের কাজ আছে এমন যে দ্রব্যগুলো আছে স্বল্প মূলধন যেখানে প্রয়োজন করে সেক্ষেত্রে উপযুক্ত ক্ষেত্র হচ্ছে এক মালিকানা ব্যবসা। তারপর হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা, অর্থাৎ যেই ব্যবসাগুলো করতে তোমার কম টাকার প্রয়োজন হয়, যেমন হচ্ছে পানের দোকান, কয়টা টাকাই বা দরকার হয়, বা হচ্ছে তোমার দেখবা করোনার সময় যারা মাছ বিক্রি করছে, তো এগুলো হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা। তারপরে যে ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, যেমন তুমি হচ্ছে আম বিক্রি করতে চাচ্ছ, এখন তুমি আম বিক্রি করতে চাচ্ছ তোমার শীতকালে হবে না, আম বিক্রির সিজন হচ্ছে তোমার গরমকালে। তো যেসব ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় সেসব ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত। তো দ্রুত সিদ্ধান্ত নিতে হয় কিসের ক্ষেত্রে? মৌসুমী ফলের দোকানের ক্ষেত্রে। এখানে মাথায় রাখবে, এখানে কিন্তু তোমার কনফিউজ করবে এটা, তারপরে রেস্টুরেন্ট, সীমিত চাহিদার পণ্যটা, আর বাকিগুলো তুমি এমনিই পারবা। সীমিত চাহিদার পণ্য আর যেসব ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এই দুইটা পয়েন্ট মাথায় রাখবা। এখান থেকে তোমার এমসিকিউ আসবে, এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে? তারপর তো এখান থেকে দেখো এমসিকিউ দেখে এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রের মধ্যে পড়ে, দেখো একটু আগেই পড়লো হাসপাতাল কি উপযুক্ত ক্ষেত্রের মধ্যে পড়ে না। কুটির শিল্প আর মৌসুমী ফলের দোকান 2 আর 3, এটার অ্যান্সার হবে 2 আর 3 গেল। এটা একটা বোর্ড প্রশ্ন এসেছিল। ফটোগ্রাফির জন্য কোন ব্যবসা সবচেয়ে উপযোগী? তো ফটোগ্রাফি আমি কি বলছি যে একটু আগে আমরা দেখে আসলাম যে সীমিত চাহিদার পণ্য, এটা হচ্ছে সীমিত চাহিদার পণ্যের মধ্যে পড়তেছে না, যদিও এই ফটোগ্রাফিটা তোমার কিসের জন্য পড়তেছে? ফটোগ্রাফিটা হচ্ছে তোমার যেখানে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, হ্যাঁ ফটোগ্রাফি যখন বিয়ে বাড়ির ক্ষেত্রে বা যে কোনো একটা জায়গায় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, এটা হচ্ছে ফটোগ্রাফির মধ্যে পড়তেছে। তো এটা হচ্ছে তোমার এক মালিকানা ব্যবসা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবো। ফটোগ্রাফির জন্য কোন ব্যবসা সবথেকে উপযোগী? তো আমরা জানি যে এক মালিকানা ব্যবসা উপযুক্ত ক্ষেত্রের মধ্যে, যেসব ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে তোমার এক মালিকানা ব্যবসা উপযোগী, যেমন হচ্ছে ফটোগ্রাফির ব্যবসা বা সীমিত চাহিদার পণ্য ক্যাটাগরিতেও এটা পড়বে, বা হচ্ছে তোমার যে ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় সেই ক্যাটাগরিতেও এটা পড়বে। ওকে, তারপরে পরিবর্তনশীল চাহিদার পণ্যের ক্ষেত্রে কোন ব্যবসার সংগঠন উপযোগী? আমরা জানি এক মালিকানা ব্যবসা সংগঠন উপযোগী। তো এইটাকে আমরা কিভাবে লিখবো, ডিসক্রাইব করে সেটা দেখি। তো দেখো যেসব পণ্যের চাহিদা দ্রুত পরিবর্তনশীল সেক্ষেত্রে পণ্য একবারে বেশি উৎপাদন করা যায় না, ফলে বৃহৎ যে ব্যবসাগুলো থাকে সেই ব্যবসা পরিচালনাগুলো ঝুঁকিপূর্ণ। কিন্তু এক মালিকানা ব্যবসার একজন মাত্র মালিক থাকে এবং তারা কম পরিসরে উৎপাদন করতে পারে, তাই তারা এই রিস্কটা নিতে পারে, তাই তারা এই ঝুঁকিটা নিতে পারে। তো আমি যখন দেখবো যে যেসব পণ্য চাহিদা দ্রুত পরিবর্তনশীল, এমন হচ্ছে তোমার ড্রেস, হ্যাঁ ড্রেস বা কাপড়ের চাহিদা দ্রুত পরিবর্তনশীল, এক সময় এক একটা ফ্যাশন ট্রেন্ড চলে। তো একক মালিকানার ব্যক্তি যে থাকে সে হচ্ছে একটা রিস্ক নিয়ে দেখতে পারে, আচ্ছা ঠিক আছে সবাই তো সাদা টি শার্ট সেল করতেছে, আমি একটা কালো টি শার্ট সেল করে দেখি কেমন হয়। তো ও হচ্ছে 10-12টা সেল করে একটা মার্কেট টেস্ট করে। কিন্তু যে হচ্ছে কোম্পানি, যে হচ্ছে বড় কোম্পানি, ওতে একবারে 1 লাখের কম উৎপাদন করতে পারবে না বা প্রডিউস করতে পারবে না। তো যেহেতু প্রডিউস করতে পারবে না, সে যদি কালোটা মানে প্রডিউস করে এক্সপেরিমেন্ট করতে যায় তাহলে তো ওর বাস সারা, বোঝা গেছে? তো এক মালিকানা ব্যবসায় সব থেকে বেশি উপযোগী, কারণ এখানে তোমার যেহেতু মূলধন সীমিত, তাই এখানে তোমার এক্সপেরিমেন্টেশনের সুযোগ থাকে বা পরীক্ষার একটা সুযোগ থাকে। তারপরে পচনশীল পণ্যের ক্ষেত্রে এক মালিকানা কেন উপযুক্ত? তো এখানে দেখো আসে এখানে এক মালিকানা ব্যবসা কাকে বলে, এটা হচ্ছে জাতীয় পয়েন্ট, এটা প্রথম পয়েন্টে দিবা। তো পচনশীল পণ্য কাকে বলে সেটাকে দিবা, যে দ্রব্য পর্যায়ে যায় তাকে পচনশীল পণ্য বলে। হ্যাঁ, তো এই পণ্য বিক্রি যদি তুমি দেরিতে করো তাহলে কি পণ্যটা পচে যাবে, তাই এখানে দেরি হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ফ্রিজে রাখা হলেও তার খাদ্যগুণ ও স্বাদ নষ্ট হয়, তাই দাম কমিয়ে সহজ শর্তে এরূপ পণ্য দ্রুত বিক্রয়ের প্রয়োজন পড়ে। এরূপ পণ্য কি দ্রুত বিক্রয়ের প্রয়োজন পড়ে, তাই এই ক্ষেত্রে একক মালিক দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করতে পারে, তাই বিদায় এক মালিকানা ব্যবসা গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো মাথায় রেখো কিন্তু। হ্যাঁ, তো কেন উপযুক্ত ক্ষেত্র পচনশীল পণ্যের ক্ষেত্রে? কারণ পচনশীল পণ্যের দ্রুত বিক্রয়ের প্রয়োজন হয়, বিলম্ব না করে দ্রুত বিক্রয়ের প্রয়োজন হয়। তো দ্রুত বিক্রয়ের প্রয়োজন
পড়ার ক্ষেত্রে একক মালিকানা ব্যক্তি বা একক মালিকানা ব্যবসা কেন বেশি উপযোগী, কারণ এক্ষেত্রে মালিক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, দ্রুত বিক্রি করতে পারে, যেটা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সম্ভব হয় না। বোঝা গেছে? তাই পচনশীল দ্রব্যের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা সব থেকে বেশি উপযোগী। তো এই দুইটা অনুধাবনমূলক প্র্যাকটিস করালাম। এই দুইটা অনুধাবনমূলকই মূলত তোমার বোর্ড কোশ্চেন এসেছিল। এখানে মূলত কোনো সৃজনশীল কোশ্চেন তেমন একটা পাইনি। তো এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা কম, যদি পাও বৈশিষ্ট্য এবং গুরুত্ব থেকেই পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, তো আশা করি টপিকটি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব পরবর্তী টপিকে। তো একক মালিকানা ব্যবসায়ের অর্থাৎ অধ্যায় 3-এর 4 নাম্বার এবং সর্বশেষ টপিকে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে খুবই ছোট একটা টপিক। বৃহত্তম ব্যবসার পাশাপাশি ক্ষুদ্রতম ব্যবসার টিকে থাকার কারণটা কি? এই যে এত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, এটা বাদ দিয়েও কেন ক্ষুদ্রতম ব্যবসাগুলো টিকে আছে? তো এটা কিছু পয়েন্ট আকারে তোমার লিখতে হবে। এখান থেকে কোনো সৃজনশীল কিচ্ছু নাই। এখানে হায়াস গেলে একটা অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে এবং এমসিকিউ 2-1টা আসতে পারে, বাট এমসিকিউর জন্য এটা আমি ইম্পর্টেন্ট ধরবো না। এটা জাস্ট কনসেপ্ট জানার জন্য জেনে রাখো, ঠিক আছে? এখান থেকে তোমার কোনো সৃজনশীল আসারও পসিবিলিটি নেই, এমসিকিউ আসারও পসিবিলিটি নেই, বাট সৃজনশীল আসলেও আসতে পারে, মানে পসিবিলিটি একদম মানে 10% আছে। হ্যাঁ, 10% আছে। তাই জাস্ট কনসেপ্টটা জেনে রাখো এবং মেইন পয়েন্টগুলো মনে রাখো। ওকে, তো প্রথমে আসি, কেন টিকে আছে? কারণ এটা হচ্ছে পচনশীল পণ্য। তোমার প্রাত্যহিক জীবনে আমাদের পচনশীল পণ্যের প্রয়োজনীয়তা আছে। পচনশীল পণ্য কি কি? মাছ, শাকসবজি, হ্যাঁ, মাছ, শাকসবজি, আলু, তারপরে হচ্ছে যে শাকসবজির মধ্যে অনেক কিছুই আছে ইত্যাদি, সবকিছু পচনশীল পণ্য। তো পচনশীল পণ্যের ক্ষেত্রে একমাত্র কার্যকর ভূমিকা রাখতে পারে এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসা কেন কার্যকর ভূমিকা রাখতে পারে? কারণ এই এক মালিকানা ব্যবসা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এক মালিকানা ব্যবসার। কেন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে? কারণ যেহেতু এখানে একটা মালিক থাকে এবং একক মালিক যখনই সিদ্ধান্ত নেবে তা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, অন্যান্য কারোর সাথে ডিসকাস করার প্রয়োজন পড়ে না। এবং পচনশীল পণ্যের ক্ষেত্রে অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ যদি বিক্রয় বিলম্ব হয় তাহলে দ্রব্যগুলো পচে যেতে পারে। তাই পচনশীল দ্রব্য যেহেতু তোমার আছে, তাই এক মালিকানা ব্যবসা এখনো টিকে আছে। খুচরা মুদির দোকান আমাদের যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো আছে, আমাদের যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো আছে, এটা হচ্ছে খুচরা মুদির দোকানে আমরা পেয়ে থাকি। তো খুচরা মুদির দোকানে একটা মাত্র এক মালিক থাকে এবং এখানে আমার একক কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা থাকে এবং ক্রেতা এবং ভোক্তাদের সাথে প্রত্যক্ষ সম্পর্কের সুযোগ থাকে। তাই খুচরা মুদির দোকানের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় সবথেকে বেশি উপযোগী। সীমিত চাহিদার পণ্য যেমন হচ্ছে হোটেল বা রেস্টুরেন্ট। তো অনেকে এখন তো আমরা সবাই বাসা বাড়িতে খাই, তাই না? বাসা বাড়িতে খাই। তো যারা হচ্ছে পথিক থাকে, তো এরা হচ্ছে যে কোনো হোটেল বা যে কোনো রেস্টুরেন্টে খায়। তো এটা হচ্ছে সীমিত চাহিদা, মানে সবার এটা, মানে এখানে যেমন পচনশীল পণ্য মুদির দোকানে সবার প্রাত্যহিক মানে যে অভাবগুলো আছে সেটা পূরণ হয়। এখানে কিন্তু প্রাত্যহিক অভাব না, এটা হচ্ছে সিচুয়েশনাল অভাব, ঠিক আছে? তাই সীমিত চাহিদার যে পণ্যগুলো আছে, এটা হোটেল বা রেস্টুরেন্ট যেটা বলো না কেন, এটার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা সব থেকে বেশি উপযোগী। তার কারণ এখানে তোমার যদি বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চায়, কারণ তারা বড়ভাবে লস খাবে, কারণ এখানে তোমার চাহিদা অনেক বেশি না। এখানে তোমার সিচুয়েশনাল যে অভাবগুলো আছে, সিচুয়েশনাল অভাব পূরণ করা হয় সীমিত চাহিদার এক মালিকানা ব্যবসার মাধ্যমে। তাই এক মালিকানা ব্যবসা এখানে সব থেকে বেশি উপযোগী। তাই কেন বেশি উপযোগী? কারণ এখানে মালিক যে কোনো সময় যখন বেশি চলবে না তখন সে অফ করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে, যেহেতু সিদ্ধান্ত তার, ঠিক আছে? তাই সীমিত চাহিদার পণ্য হোটেল বা রেস্টুরেন্ট এটা একমাত্র এক মালিকানা ব্যবসার দ্বারাই পূরণ হওয়া পসিবল। তারপরে স্বল্প মূলধনের ক্ষুদ্র কুটির শিল্প, এই সেম পয়েন্টগুলো কিন্তু মানে আমরা এতক্ষণ যেটা গুরুত্বতে শিখলাম, সেম পয়েন্টগুলো টিকে থাকার কারণে বলা আছে। যেহেতু তোমার স্বল্প মূলধনে ক্ষুদ্র কুটির শিল্প মানে হাতে বোনা যে জিনিসগুলো, হাতে বোনা তোমার দেশীয়
পণ্য, হাতে বোনা দেশীয় পণ্য সামগ্রী, এগুলো হচ্ছে তোমার ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে তৈরি করা হয়। তো এগুলোতে সব থেকে কম মূলধনের প্রয়োজন পড়ে। আমরা যে গ্রাম্য মেলা দেখি, এই গ্রাম্য মেলায় কিন্তু আমরা এই ক্ষুদ্র কুটির শিল্পের যে পণ্যগুলো সেগুলো বেশি দেখি, যেগুলো মূলত এক মালিকানা ব্যবসা সংগঠনের একটা ক্ষেত্র। স্বল্প পুঁজির ব্যবসায় যেমন পানের দোকান, মানে সব থেকে কম মূলধন প্রয়োজন হয় যেখানে, এটা একমাত্র এক মালিকানা ব্যবসায় পসিবল, যেখানে স্বল্প পুঁজি দিয়েও ব্যবসা আরম্ভ করা যায়, যখন তখন আরম্ভ করা যায় এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। যেমন মৌসুমি ফলের দোকান, অর্থাৎ তোমার আমের যে সিজন থাকে, আমি একটু আগে বলেছি আমের যে সিজন থাকে, ওই সিজনে তোমার দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আম বিক্রি করবা কিনা, তুমি দ্রুত আমের সোর্স করতে পারবা কিনা, তুমি যে আম বিক্রি করবা, তুমি রাজশাহী থেকে তোমার কার্ডগুলা যথাসময় আসবে কিনা, তোমার গ্রীষ্ম আসার আগে তুমি দোকানে পণ্য তুলতে পারছো কিনা। তো এক্ষেত্রে তোমার দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, যেটা একমাত্র এক মালিকানা ব্যবসায় পসিবল, এক মালিকানা ব্যবসা বাদে অন্য কোনো ব্যবসা পসিবল না। বোঝা গেল? তারপরে হচ্ছে সহজ গঠন প্রণালী, এটা হচ্ছে এক মালিকানা ব্যবসা গঠন করা খুবই সহজ, এটা কোনো আইনগত আনুষ্ঠানিকতা তেমন একটা পালন করতে হয় না, এবং সময় কম প্রয়োজন হয়, এবং যে কোনো মালিক সামর্থ্য অনুযায়ী এই ব্যবসা করতে পারে, তাই এটা এখনো টিকে আছে। তারপরে মালিকের স্বাধীনতা থাকে, মালিক যে কোনো প্রত্যেক মানুষ মানে জন্মগতভাবেই স্বাধীন, তাই এক্ষেত্রে মনোবৃত্তি কোনো ব্যক্তির একক মালিকানা ব্যবসা গঠনে অধিক আগ্রহী করে তোলে। হ্যাঁ, এই যে স্বাধীনচেতা একটা মনোভাব, এটা এক মালিকানা ব্যবসায় ক্ষেত্রে তাদেরকে বেশি ইন্টারেস্টেড করে তোলে, তাদেরকে আগ্রহী করে তোলে, তাই যেটা যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে হয় না। স্বল্প পুঁজির ব্যবসা, এখানে যেহেতু খুব বেশি একটা অর্থের প্রয়োজন হয় না, তাই এক মালিকানা ব্যবসায় যে কোনো টাইমে জীবিকা অর্জন করতে পারে। অবস্থানগত একটা সুবিধা থাকে, শহরে, বন্দরে, গ্রামগত যে কোনো জায়গায় তোমার এক মালিকানা ব্যবসা গঠন করতে পারবে। ক্ষেত্রগত সুবিধা, কিছু ক্ষেত্র আছে যেখানে এক মালিকানা ব্যবসায় সম্ভব, যেমন হচ্ছে তোমার সীমিত চাহিদার পণ্য, হোটেল, রেস্টুরেন্ট, যেখানে বৃহদায়তন ব্যবসা ঢুকতে পারবে না। হ্যাঁ, এক্ষেত্রে ক্ষুদ্র এক মালিকানা ব্যবসায় সব থেকে বেশি উপযোগী। পরিচালনাগত সুবিধা, যেহেতু মালিক একজন, তাই ঝামেলা কম, কারো অপিনিয়নের দরকার হয় না বা কারো মতামতের প্রয়োজন হয় না। কোম্পানি সংগঠনে আইনগত ঝামেলা বেশি, অংশীদারি ব্যবসার মালিকদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা অত্যাধিক, যেটা এক মালিকানা ব্যবসার হয় না। পরিচালনাগত সুবিধা এক মালিকানা ব্যবসার অন্যতম একটা সুবিধা। ঝুঁকির স্বল্পতা, এখানে ঝুঁকি তোমার কম প্রয়োজন, এখানে তোমার ঝুঁকির স্বল্পতা। কেন ঝুঁকির স্বল্পতা? তোমার ব্যবসা যেমনই অধিক ঝুঁকির প্রয়োজন হয়, পুঁজির প্রয়োজন হয়, এমনিতে ঝুঁকির পরিমাণও বেশি থাকে। বৃহদায়তন ব্যবসায় মুনাফা আসতেও কিছু সময় নেয়, এক মালিকানা ব্যবসার ঝুঁকি যেমন কম, তেমনি মুনাফাও আসে দ্রুত। এখানে মূলত তুলনামূলক কোম্পানি সংগঠনের থেকে এটার ঝুঁকি কম থাকে। হ্যাঁ, এখানে বলছে কোম্পানি সংগঠনের থেকে ঝুঁকি কম থাকে। নিশ্চিত সাফল্য, এখানে তোমার ব্যবসা করার শুরুর সাথে সাথেই তোমার উপার্জন শুরু হয়ে যায়, তাই এখানে তুমি এক মালিকানা ব্যবসা যখন থেকেই দিবা তখন থেকে তোমার ইনকাম জেনারেট হতে থাকবে, তাই নিশ্চিত সাফল্য এটার অন্যতম একটা কারণ। আর এখান থেকে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। বৃহদায়তন ব্যবসার পাশাপাশি নিচে কোন ব্যবসাটি সফলতার সাথে টিকে থাকতে সক্ষম? তো আমরা এখানে এক মালিকানা ব্যবসা কোনটা সেটা আগে দেখব। যন্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান, একটা কোম্পানি বোঝা যাচ্ছে, তাই এটা হবে না। মেরামতি প্রতিষ্ঠান, এটা প্রতিষ্ঠান বোঝা যাচ্ছে, মেরামতি প্রতিষ্ঠান। নির্মাণ সামগ্রী উৎপাদক প্রতিষ্ঠান, ইলেকট্রনিক সামগ্রী উৎপাদক, এখানে উৎপাদক, দুইটাই উৎপাদকগুলো হবে না, সবই কাটা, এটা হবে মেরামতি প্রতিষ্ঠান। মেরামতি প্রতিষ্ঠান একক মালিকানার অধীনে হইতে পারে। ঠিক আছে, তো এটা একটু ব্রেন খাটায় তোমাকে দিতে হবে, বুঝবা ভালো করে। এক মালিকানা ব্যবসায় সফলতার পিছনে কারণ কি? তো এখানে আমার উপযুক্ত ক্ষেত্রগুলো দেখতে হবে। সিদ্ধান্ত গ্রহণ দ্রুত কার্যকর করা যায়, মালিকের উৎসাহ অনেক বেশি থাকে, মালিক প্রয়োজনে সহজে মূলধন সংস্থান। তো এই সবগুলোই প্রথম দুইটা হচ্ছে তোমার এটা কারণ। সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা যায়, মালিকের উৎসাহ অনেক বেশি থাকে, মালিকের প্রয়োজনে সহজে মূলধন সংস্থান, এটা কোনো সফলতার পিছনে কারণ না। মালিকের প্রয়োজনে সহজে মূলধন সংস্থান করে না। এখানে মালিকের প্রয়োজন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ব্যবসার প্রয়োজন। এখানে মালিকের কোনো প্রয়োজন নেই, তাই 3 নম্বর পয়েন্টটা হবে না। বোঝা গেল? তো এখানে দেখো একটা অনুধাবনমূলক কোয়েশ্চেনও আছে যে পরিবর্তনশীল চাহিদার পণ্যের ক্ষেত্রে কোন ব্যবসার সংগঠন সবথেকে বেশি উপযোগী? তো আমরা জানি এক মালিকানা ব্যবসার সংগঠন, তো যেসব পণ্য দ্রুত পরিবর্তনশীল, চাহিদা পরিবর্তনশীল, সেটা বারবার উৎপাদন করা যায় না, তাই হচ্ছে এক মালিকানা ব্যবসা এক্ষেত্রে সবথেকে বেশি উপযুক্ত। ওকে, গেল। পচনশীল পণ্যের ক্ষেত্রে উপযুক্ত কেন? এটা আমরা অলরেডি পড়ছি।
তো এই টপিকটার মাধ্যমে আমরা চ্যাপ্টার 3টা কমপ্লিট করে ফেললাম। খুবই ছোট একটা চ্যাপ্টার ছিল, জাস্ট যে জায়গায় ফোকাস দিতে বলেছি, যে জায়গায় হাইলাইট করেছি ওইটা মাথায় রাখলে হবে, এবং একটা সৃজনশীল এবং একটা বা দুইটা এমসিকিউ তোমার কমন পড়ে গেল। তো তোমাদের সাথে পরবর্তী চ্যাপ্টারে দেখা হচ্ছে। এই চ্যাপ্টারের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।